আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে আমরা প্রেজেন্টেশন অফ ডেটা চ্যাপ্টার থেকে গ্রাফস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনস দেখব। আজকে মূলত আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ নিয়ে আলোচনা করব। কিউমুলেটেড ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজিপ নিয়ে আমরা আমাদের পরের ক্লাসে আলোচনা অব্যাহত রাখব। আসুন আমরা দেখে নিই। A frequency distribution can be presented graphically in any of the following ways, like histogram, frequency polygon, smoothed frequency curve, এবং cumulative frequency curve বা অজিব। আমরা প্রথমে হিস্টোগ্রামটা দেখে নিই। Histogram. Out of several methods of presenting a frequency distribution graphically, histogram is or the column design by diagram, as it is sometimes called, is the most popular and widely used in practice. So the statistical meaning of histogram is that it is a graph that represents the class frequencies in a frequency distribution by vertical adjacent rectangles. এই লাইনটা আমরা একটু চেষ্টা করি বুঝার। A histogram is a graphical method of presenting data, for presenting data where the observations are located on a horizontal axis, usually grouped into intervals, and the frequency of those observations is depicted along the vertical axis. এখানে যে বোঝানো হচ্ছে যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে আসলে দেখাবো ভার্টিক্যাল অ্যাডজাসেন্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে, অর্থাৎ আয়তলেখ দিয়ে। আমরা কিছু আয়তলেখ দিয়ে এটা বুঝবো। এটাকে আমরা আমাদের হিস্টোগ্রামটাকে আঁকবো এই ধরনের একটা কলাম, যেটা কি হবে আয়তলেখ। হ্যাঁ, এই ধরনের আয়তলেখ দিয়ে আমরা কি করবো, এই ধরনের আমাদের এই হিস্টোগ্রামটা আমরা ট্রাই করবো আঁকার। শেপটা অনেকটা এরকম হবে, ধরনের হবে। আমি আসছি, এখানে আসবো। এর আগে আমরা একটু দেখে নিই এটা কিভাবে আঁকবো। আমরা একটু আমাদের যে হাইলাইট করেছি জিনিসগুলো দেখে নিই। আমি আবার বলছি, হিস্টোগ্রামটা হলো কি একটা গ্রাফিক্যাল মেথড ফর প্রেজেন্টিং ডাটা। হ্যাঁ, আমরা ডাটাকে প্রেজেন্ট করবো, যেখানে আমরা অবজারভেশনগুলো কিভাবে দেখাবো। হরাইজন্টাল অ্যাক্সিস, এটা আনুভূমিক অক্ষ, সেখানে আমরা কি দেখাবো, ক্লাস ইন্টারভ্যালগুলোকে দেখাবো হরাইজন্টাল অ্যাক্সিসে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা ক্লাস ইন্টারভ্যালগুলোকে দেখাবো কোথায়, আমরা এখানে ক্লাস ইন্টারভ্যালগুলোকে দেখাচ্ছি। দেখেন, এই আমরা হাইলাইট করছি, ক্লাস ইন্টারভ্যালগুলোকে দেখাবো আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে, এবং ফ্রিকোয়েন্সি অফ দোজ অবজারভেশনস ইজ ডিপিক্টেড অ্যালং দি ভার্টিক্যাল অ্যাক্সিস। এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা কোথায় দেখাচ্ছি, এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা দেখাচ্ছি ভার্টিক্যাল অ্যাক্সিসে। এই হলো আমরা মূলত হিস্টোগ্রামটা আমাকে আঁকতে হবে। এবং এই যে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু রেক্টেঙ্গুলার ফিগার। এই রেক্টেঙ্গুলার ফিগার আমরা দেখতে পাচ্ছি। এই রেক্টেঙ্গুলার ফিগারগুলো আমরা কি বোঝাচ্ছি, রেক্টেঙ্গুলার ফিগারগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি আয়তলেখ, এইভাবে আমরা এই হিস্টোগ্রামটা অঙ্কন করব। তো আমরা দেখে নিই এটার ফর্মুলাটা কি বা এটা কি শর্ত আমাকে এটাতে মেনে চলতে হবে। আসুন, কনস্ট্রাকশন অফ হিস্টোগ্রাম when ক্লাস ইন্টারভ্যালস আর ইকুয়াল, যখন ক্লাস ইন্টারভ্যালগুলো ইকুয়াল থাকবে। আবার বলছি, কনস্ট্রাকশন অফ হিস্টোগ্রাম when ক্লাস ইন্টারভ্যালস আর ইকুয়াল, যখন ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধানটা ইকুয়াল থাকবে তখন আমরা কিভাবে আঁকবো সেটা আমরা প্রথমে দেখি। when ক্লাস ইন্টারভ্যালস আর ইকুয়াল, take frequency on the y axis and the variable on the x axis. ভেরিয়েবলকে আমরা x axis এ নিব। এই যে ভেরিয়েবলকে আমরা দেখতে পাচ্ছি, এই ভেরিয়েবলগুলোকে আমরা x axis এ নিব। হ্যাঁ, এবং y axis এ যেটা নিব সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা y axis এ নিব। The heights of the rectangles will be proportional to the frequencies. আমাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী হাইট অফ রেক্টেঙ্গুলার হাইট হবে ফ্রিকোয়েন্সি অনুযায়ী, এবং রেক্টেঙ্গুলার যেগুলো আমি আঁকবো এখানে আয়তলেখ আঁকবো সেগুলোর ওয়াইড হবে বা প্রস্থ হবে। এই যে আমি একটা প্রস্থ আপনাদের দেখাচ্ছি, এই প্রস্থটা এটা হবে কি, এটা ক্লাস ইন্টারভ্যাল অনুযায়ী হবে। ঠিক আছে, এটা হবে কি ক্লাস ইন্টারভ্যাল অনুযায়ী। আর হাইট হবে কি অনুযায়ী, এই হাইটটা হবে আমার কি ফ্রিকোয়েন্সি অনুযায়ী। আর
এই যে হোয়াইট দেখতেছি সেটা হবে ক্লাস অনুযায়ী। ওকে, আমরা একটা এক্সাম্পল নিই, আমরা এক্সাম্পল নিলে এটা আরো সহজে বুঝতে পারবো। আমি এই মূলত এই কনস্ট্রাকশনের কাজ যেটা করেছি সেটা এক্সেল শিটে করেছি। আপনারা যেহেতু ম্যানুয়ালি করবেন, আমরা খাতায় করব, আমি এখানে এঁকে করেছি, আমি এক্সেল শিটে করেছি। এক্সেল শিট আমাদের আপাতত প্রয়োজন হবে না, আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব, আমরা যখন দেখব তখন হয়তো এটা করে দেখতে পারি। কিন্তু আমাদের যেহেতু পরীক্ষার খাতায় আমাদেরকে এগুলোকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে বা ফ্রি হ্যান্ডে আঁকতে হবে, তো সেই জন্য আমরা এটাকে ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটাই দেখব। এটাকে এক্সেল শিটে সহজে করে ফেলা যায়, আমি এক্সেল শিট দিয়েই করেছি। হিস্টোগ্রামগুলো, ফ্রিকোয়েন্সি, পলিগন, হ্যাঁ এইভাবেই করেছি, এক্সেল শিট দিয়েই করেছি। আমরা এখানে যে ফর্মুলা আছে এবং এখানে ইনসার্টে গেলে আমরা দেখবো নানান রকমের গ্রাফ চার্ট আছে, সেভাবেই করেছি। তারপর তো আমরা এভাবে দেখে নিই, আমরা পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে আমরা আমাদের এক্সেল শিটটাও শিখে নিব। দেখি আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আমাদের বইয়ের এক্সাম্পল আছে 18। আমরা দেখি কি বলছে। রিপ্রেজেন্ট দি ফলোইং ডেটা বাই হিস্টোগ্রাম। রিপ্রেজেন্ট দি ফলোইং ডেটা বাই হিস্টোগ্রাম। আমরা কেউ যাকে দেখতে পেয়েছি, আমাকে বলেছি যদি ইকুয়াল ইন্টারভ্যাল হয়, ক্লাস ইন্টারভ্যালগুলো যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে ওয়াই অ্যাক্সিসে নিব, ভেরিয়েবলটাকে এক্স অ্যাক্সিসে নিব। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটাকে ওয়াই অ্যাক্সিসে নিব এবং ভেরিয়েবল বা ক্লাস ইন্টারভ্যাল যেটা সেটাকে এক্স অ্যাক্সিসে নিব আনুভূমিকভাবে। দেখতে পাচ্ছি সাইজ ক্লাস দিয়েছে 0 to 10, 5, 10 to 20, 11, 20 to 13, এভাবে করে আমাদের এক্স্যাক্টলি 100 পর্যন্ত দেওয়া আছে। এই ডাটাটাকে এটা আমরা একে ফাইনালি আমরা এই ডাটাটা পাচ্ছি, এই যে হিস্টোগ্রামটা আমরা পাচ্ছি। কিন্তু এটা কিভাবে পাচ্ছি সেটা আমরা একটু করে দেখি। দেখুন আমরা প্রথমে কি করছি, 0 to 10, 10 to 20, 20 to 30, এই যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে। প্রথমে আমরা কি করব, আমরা কিছু অ্যাডজাসেন্ট রেক্টেঙ্গেল এঁকে নিব। কিভাবে? আমরা প্রথমে আমাদের গ্রাফ পেপারকে ভাগ করে নিচ্ছি। এই যে আমি যদি এটা এক্সেল শিট থেকে আপনাকে দেখাই, এই দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এখানে সবগুলো একটা করে রেক্টেঙ্গেল, একটা করে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কিভাবে এঁকেছি? 0 to 10, 10 to 20, 20 to 30। তো এটার হোয়াইটটা কি হয়েছে? এটার হোয়াইটটা হয়েছে ক্লাস ইন্টারভ্যাল অনুযায়ী, আমাদের ক্লাস ইন্টারভ্যাল যেমন ছিল তেমন অনুযায়ী, আর এটার হাইটটা অনুযায়ী, ফ্রিকোয়েন্সি অনুযায়ী, এই যে 5, 11, 19 এইভাবে। আমরা এখানেও দেখতে পাচ্ছি, দেখুন 0 to 10। তো 0 to 10 আমি এখানে কিভাবে দেখলাম, আমরা একটু এখানে একটা কালার পেন্সিল দিয়ে দেখে নিই। এই যে এই হোয়াইটটা কিসের? এই 0 to 10, 0 to 10 বরাবর আমি হোয়াইটটা নিলাম, আবার 10 to 20 নিলাম হোয়াইট, আবার 20 to 30 নিলাম হোয়াইট। কিন্তু হাইটটা কিভাবে নিচ্ছি? আমি হাইটটা কিভাবে নিচ্ছি? হাইটটা দেখুন, হাইটটা আমরা যদি দেখি তাহলে হাইটটা দেখতে পাচ্ছি কি হিসেবে? ফ্রিকোয়েন্সি অনুসারে। হাইটটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 5। তাহলে আমি এখানে যদি দেখি, এই যে 5 বরাবর আমি হাইটটা নিয়েছি 5। ওকে, 11, 19, 20, 1, 16, 10, 8, 6, 3, 1। আচ্ছা, এই যে আমি এখন এটাগুলোকে নিলাম এবং এইগুলোকে সবগুলোকে পাশাপাশি দ্বারা করালাম, পাশাপাশি রেক্টেঙ্গুলোকে পাশাপাশি যদি আমি এরকম এঁকে নেই, তাহলে এটাকে আমরা বলছি হিস্টোগ্রাম। ওকে, এটাই হলো আমাদের এখানে প্রেজেন্টেশন। আমরা এখানে দেখলাম আমরা এইভাবেই আঁকবো, আমরা আমাদের খাতায়, পরীক্ষার খাতায়ও ঠিক একই এই ফর্মুলাতে আমরা আঁকবো। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আমরা সেভাবেই আঁকবো। আমরা দেখি এই যে আমরা যখন স্কেল এবং আমরা রুলারের সাহায্যে তখন এইভাবে আঁকতে পারি। আরেকবার একটু দেখে নিই জিনিসটা, একবার আমরা যদি একটু মনোযোগ দিয়ে বুঝে নিই আমাদের আর কোনো ভুল হবে না। প্রথমে আমরা 0 to 10, আমরা যখন স্কেল ইউজ করব তখন আমরা প্রথমে কি করব, হোয়াইটটা নিয়ে নিব 10 পর্যন্ত এবং হাইটটা নিয়ে নিব এই যে এই 10 পর্যন্ত। 0 to 10 আমরা হোয়াইট নিয়ে নিলাম বা প্রস্থ নিলাম। ফ্রিকোয়েন্সি 5 আমরা আমাদের গ্রাফ পেপারে ক্ষুদ্র বর্গ যেগুলো আছে, অর্থাৎ প্রতিটি স্কয়ার, ওই স্কয়ারগুলোকে আমরা গণনা করে নিতে পারি। আমরা প্রতি একক বর্গকে আমরা 1 ধরতে পারি, প্রতি 5 ছোট বর্গকে আমরা 1 ধরতে পারি।
সেভাবে আমরা যেভাবে আমাদের সুবিধা হয় আমরা গ্রাফ পেপারের মধ্যে হাইটটা নিব ফ্রিকোয়েন্সি অনুযায়ী, ওয়াইডটা নিব সাইজ ক্লাস বা ক্লাস ইন্টারভ্যাল অনুযায়ী, এভাবে করে তারপর আমরা এটাকে অ্যাড করে নিব। এই হয়ে গেল আমার হিস্টোগ্রাম, প্রথম কলাম। এরপরটা আবার 10 to 20, তাহলে কিভাবে আমরা সেকেন্ড ওয়াইড 10 to 20 নিলাম। একইভাবে এগুলো আমরা অ্যাকচুয়ালি আমাদের গ্রাফ পেপারের মধ্যে ক্ষুদ্র বর্গগুলোকে এভাবে ভাগ করে নিব। হ্যাঁ, আমরা হয়তো বা 5টি ক্ষুদ্র বর্গকে 1 ইউনিট বা একক ধরে নিতে পারি, 1 ইউনিট ধরে নিতে পারি। ঠিক পরের বারও হাইট নিব 11 পর্যন্ত, ওয়াইড নিব 20 পর্যন্ত, 10 to 20। এরপর আমরা এটাকে আমাদের রুলার বা স্কেল দিয়ে আমরা এঁকে নিব। সিমিলারলি আমরা এবার প্রতিটা হিস্টোগ্রামের জন্য প্রত্যেকটা রেক্টেঙ্গুলার আলাদা আলাদা এঁকে নিব। শুধু যেটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার গুলো অবশ্যই পাশাপাশি লাগানো অবস্থায় থাকতে হবে। এগুলো কোনোভাবেই আমরা কি করতে পারবো না, আমরা ওগুলোকে দূরে সরাতে পারবো না, আমাদের এগুলো কি করতে হবে, অ্যাডজাসেন্ট হতে হবে। আমরা সেটা আমাদের বই থেকে আমরা দেখে নিয়েছি, আমাদের বইয়ের রেফারেন্স দেওয়া ছিল যে দে আর ভার্টিক্যালি অ্যাডজাসেন্ট রেক্টেঙ্গলস। এই হলো আমাদের যদি ক্লাস ইন্টারভ্যাল গুলো ইকুয়াল হয়ে থাকে, অর্থাৎ দেখুন 0 to 10, 10 to 20, এখানে প্রত্যেকটাতে কিন্তু ক্লাস ইন্টারভ্যাল 10 এর বেশি কিন্তু নেই। ঠিক আছে, 10, কিন্তু সবসময় এমনটা নাও হতে পারে, কখনো কখনো আমাদের ব্যতিক্রম থাকতে পারে। যেমন কনস্ট্রাকশন অফ হিস্টোগ্রাম when class intervals are not equal বা unequal. When class intervals are unequal, the frequencies must be adjusted before constructing the histogram. For making the adjustment, we take the class which has the lowest class interval and adjust the frequencies of other classes in the following manner. If one class interval is twice as wide as the one having lowest class interval, we divide the height of its rectangle by 2. আচ্ছা, আমরা এখন একটু দেখে নিই আরেকটা एग्जांपल। এখানে দেখতে পাচ্ছি একটা एग्जांपल, দেখুন 110 থেকে 115 7 ফ্রিকোয়েন্সি, 115 থেকে 120 এটা ইলাস্ট্রেশন 19 নাম্বার আলোচনা করছি। 120 থেকে 125 দেখতে পাচ্ছি 27, 125 থেকে 130 15। আপ টু দিস উই হ্যাভ নো প্রবলেম, যেহেতু আমাদের এখানে কি দেখা যাচ্ছে আমাদের 5 5 5 5 করে আমাদের ক্লাস ইন্টারভ্যাল ছিল, ডিফারেন্স ছিল 5। কিন্তু ঠিক পরেরটাতে দেখুন এখানে কি হয়েছে 130 থেকে 140, 130 থেকে 140 হলো 12, কিন্তু 130 থেকে 140 এটা হলো 10 ক্লাস ইন্টারভ্যাল। তাহলে এখানে ক্লাস ইন্টারভ্যাল ছিল 5, আবার এই পার্টিকুলার ক্ষেত্রে ক্লাস ইন্টারভ্যাল হয়েছে 10। ঠিক তারপরে 140 থেকে 160 তখন কিন্তু ক্লাস ইন্টারভ্যাল হয়ে যাচ্ছে আবার 20। তাহলে একই আমরা ডেটা সেটের মধ্যে কি পাচ্ছি, একাধিক ক্লাস ইন্টারভ্যাল পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা এই আমাদের হিস্টোগ্রামটা কিভাবে এঁকে নিব, সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি পড়ে শুনিয়েছি আপনাকে, আমি এখন করে দেখাচ্ছি। দেখুন ইলাস্ট্রেশন 19 এই আমরা একটু মনোযোগ দিয়ে একবার খেয়াল করলে আমাদের জিনিসটা মনে হয়ে যাবে। দেখুন আমরা যেটা করব, প্রথমে দেখতে পাচ্ছি 130 থেকে 140 ছিল আমার কত, 130 থেকে 140 ছিল। আমরা প্রথমে 110 থেকে 130 পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা ইজিলি আগেও যেভাবে করেছি সেভাবে করে নিব। ঠিক আছে, আগে যেভাবে করেছি সেভাবেই আমরা করে নিচ্ছি। 5 5 5 করে আমরা কি পাচ্ছি, আমরা এখানে আমাদের ক্লাস ইন্টারভ্যাল পাচ্ছিলাম 5 করে, এইটুকু পর্যন্ত আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত ছিল, 5 ছিল। কিন্তু 130 থেকে 140 যখন করছি তখন আমার ক্লাস ইন্টারভ্যাল হয়ে গেছে 10। তা এই 5 ইন্টারভ্যালের সাথে আমি 10 ইন্টারভ্যালকে কিভাবে আমি এখানে রিপ্রেজেন্ট করব, কারণ একই ওয়াইড এটা হলো 5 ইন্টারভ্যালের জন্য। ঠিক আছে, সো 5 ইন্টারভ্যালের ওয়াইডের ভিতরে তো আমি 10 ইন্টারভ্যাল দেখাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ওই 10 ইন্টারভ্যালটাকে আমাকে ডিভাইড করে আমার ক্লাস ইন্টারভ্যাল 5 এ নিয়ে আসতে হবে। তার জন্য যা প্রয়োজন আমরা তা করব। তাহলে দেখতে পাচ্ছি 130 থেকে 140 ছিল আমার 12, আমার ফ্রিকোয়েন্সি ছিল 12। আমার 130 থেকে 140 পর্যন্ত ফ্রিকোয়েন্সি ছিল 12। সো 130 থেকে 140 পর্যন্ত আমি দেখছি ক্লাস ইন্টারভ্যাল যদি আমি 5 করি, তাহলে আমার সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিকে দুই ভাগে ভাগ করে লিখতে হবে, দুটি আলাদা আলাদা হিস্টোগ্রাম আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এই জন্য আমি 10 ইন্টারভ্যালটাকে 5 এ কনভার্ট করার জন্য আমি কি করলাম, 2 দিয়ে 12 কে ডিভাইড করলাম, সেক্ষেত্রে আমি পাচ্ছি 6। আমি কি পাচ্ছি 6। তো এই জন্য আমি তখন কি করলাম, এটাকে ভাগ করে নিলাম, 130 থেকে 135 6 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আবার 135 থেকে 140 6 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তখন আমি কি করলাম, এই যে 10 ইন্টারভ্যালটা ছিল, এই যে আমার 130 থেকে 140 পর্যন্ত 10 ইন্টারভ্যাল ছিল, সেটাকে আমি
5 ইন্টারভেলে কনভার্ট করে নিলাম। এরপর আসুন 140 থেকে 160, এখানে আমি দেখতে পাচ্ছি ইন্টারভেল আছে 20। 140 থেকে 160 এটাতে ইন্টারভেল আছে 20। এখন এই 20 ইন্টারভেলকে আমি কিভাবে 5 ইন্টারভেলের হিস্টোগ্রামের সাথে রিপ্রেজেন্ট করতে পারি? সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে এটাকে আমি ডিভাইড করে নিব। অর্থাৎ আমাকে যদি ক্লাস ইন্টারভেল 5 করে নিতে হয় তাহলে এটাকে আমাকে ডিভাইড করতে হবে। যদি আমি এখানে ক্লাস ইন্টারভেল 5 করতে চাই তাহলে 5 করতে হলে এখানে ক্লাস ইন্টারভেল দেওয়া ছিল 20, কিন্তু আমাকে করতে হবে 5। তো 5 যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কয়টা আলাদা আলাদা হিস্টোগ্রাম নিতে হবে? আমি ডিভাইড করতে পাচ্ছি 4, তাহলে এখানে আমাকে হিস্টোগ্রাম নিতে হবে 4টা। তাহলে 4 দিয়ে যদি আমি টোটাল ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করি, আমার ফ্রিকোয়েন্সি ছিল 12, তো 12 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে আমি 12 কে যদি 4 দিয়ে ডিভাইড করি কি পাচ্ছি? 3। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি ক্লাস ইন্টারভেল 5 করে নিলে প্রতি ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি হবে 3 করে বা 3 করে। সো আমি ওটাই করে নিলাম। আমি প্রতিটাকে 5 করে নিলাম। এখানে 5 যেভাবে ছিল এখানেও প্রত্যেকটাতে আমি কি করলাম? ক্লাস ইন্টারভেল 5 এ কনভার্ট করে নিলাম। সেক্ষেত্রে আমি 12 কে 4 ভাগে ভাগ করে 3 + 3 + 3 + 3 করে শো করলাম। ঠিক একইভাবে পরের ক্ষেত্রেও আমাকে যখন দিয়েছে, আমাকে পরেরটাতেও যখন 160 থেকে 180 দিয়েছে 8 ফ্রিকোয়েন্সি, এই 8কেও আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। তাহলে আমি কি করব? আমি 160 থেকে 180 দেখতে পাচ্ছি আগের মতোই, এখানে 20 আছে ক্লাস ইন্টারভেল, কিন্তু আমার করতে হবে ক্লাস ইন্টারভেল 5 এ। তো 5 দিয়ে 20 কে ডিভাইড করলে, 5 দিয়ে 20 কে ডিভাইড করলে কি পাবো? 4। তাহলে 4 যদি হয়, আমার টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 8, আমার ফ্রিকোয়েন্সি ছিল 8 কে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি, 8 যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে প্রত্যেক ক্লাসের মধ্যে আমি কি পাচ্ছি? আমার ডিস্ট্রিবিউশন হবে 2 করে, যেহেতু এখানে 8 ছিল। 8 কে আমি 4 ভাগে ভাগ করে লিখলাম। 160 থেকে 165, 65 থেকে 70, 70 থেকে 75, 75 থেকে 80। এইভাবে আমাদের যদি কি থাকে, ক্লাস ইন্টারভেল যদি কি থাকে, ডিফারেন্স থাকে, তো আমাদের ক্লাস ইন্টারভেল যদি আনইকুয়াল থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা লোয়েস্ট ক্লাস ইন্টারভেল থাকবে সেটাতে আমরা বাকিগুলো, যেগুলো হাইয়েস্ট ইন্টারভেল আছে ওগুলোকে লোয়েস্ট ইন্টারভেলে আমরা কনভার্ট করে নেওয়াটা আমাদের জন্য তুলনামূলকভাবে সহজ। তো বাকিটা এরপরে আমরা যখন একবার কনভার্ট করে নিব তখন আমাদের জন্য এটাকে এঁকে নেওয়াটা তুলনামূলক সহজ। এখন আমরা এটা ঠিক আগের মতোই কি করব? আমরা ক্লাস ইন্টারভেল গুলোকে হরাইজন্টালি প্রেজেন্ট করছি, এবং ফ্রিকোয়েন্সি গুলোকে ভার্টিক্যালি প্রেজেন্ট করছি। ঠিক আছে? যে এই যে একটু আগে আমি কি করলাম, আমি সবগুলো ক্লাস ইন্টারভেলকে 5 এ কনভার্ট করে নিলাম। তাহলে প্রত্যেকটা ক্লাসের আমার ইন্টারভেল হবে 5 করে। হোয়াইট, এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছি, এই হোয়াইটটা হবে 5 করে, 5 5 5 এইভাবে করে করে হবে। প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমরা 10 to 15, 15 to 20, 25, 25 to 30, 30 to 35, 35 to 140 এইভাবে প্রত্যেকটার আমার হোয়াইট হবে, প্রত্যেকটা হিস্টোগ্রামের আলাদা আলাদা হোয়াইট হবে কত করে? আমাদের 5 করে। এরপরে হাইট কি হবে? হাইট তো আমরা জানি ফ্রিকোয়েন্সি অনুযায়ী হবে। তাহলে 7 পেয়ে গেলাম, এই যে 7, তাহলে 7 বরাবর এটা টেনে নিলাম। 19, 27, হ্যাঁ, 15, 6 এবং 6। এই যে দেখেছেন, এই যে 130 থেকে 140 ছিল, সেটাকে আমরা দুটো আলাদা আলাদা হিস্টোগ্রামে ভাগ করে দেখালাম। যদি আমি এই একটা হিস্টোগ্রাম দিয়ে এটাকে দুটোকে দেখাতে যেতাম তাহলে এটাতে আমাদের অবশ্যই একটা ভুল রিপ্রেজেন্টেশন আসতো। তো যাই হোক, যদি আনইকুয়াল হয় সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ইকুয়াল করে নিব, তারপরে প্রেজেন্ট করব। আমরা প্রথমে আমাদের ডেটা সেটের মাধ্যমে আমরা এইভাবে যখন ক্লাস ফ্রিকোয়েন্সিটাকে আমরা ডেটা আকারে লিখব, তখনই আমরা প্রথমে কি করব? এটাকে লেখার সময় ভেঙে এমন ভাবে লিখব যাতে করে এটাকে ইকুয়াল ক্লাস ইন্টারভেলে চলে আসে। এখন দেখুন ইকুয়ালে চলে আসছে। প্রথমে কি ছিল? প্রথমে আনইকুয়াল ছিল। এখানে ক্লাস ইন্টারভেল ছিল 5, এখানে ছিল 10, আর এই দুটাতে ছিল 20। আমরা এটা প্রত্যেকটাকে কি করেছি? ক্লাস ইন্টারভেল আমরা 5 এ কনভার্ট করে নিয়েছি। তারপরে আমরা যখন আগের মতোই হিস্টোগ্রামটা সহজে এঁকে নিতে পারবো। তো এই ছিল আমাদের মূলত হিস্টোগ্রামের বিষয়বস্তু।
আশা করি আমরা হিস্টোগ্রামটা ভালো করে বুঝে নিয়েছি। হিস্টোগ্রাম বুঝে নেওয়ার পরে আমরা এখন চলে যাব ফ্রিকোয়েন্সি পলিগন। দেখুন এখন আমরা এতক্ষণ যে আমরা যে কাজটা করেছি, আমরা যে হিস্টোগ্রামটা বের করেছি সেটাকে আমরা একটা উদাহরণ হিসেবে দেখছি ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগনটা কি? ফ্রিকোয়েন্সি পলিগন বুঝতে হলে আমরা একটু ডেফিনিশনটা পড়ে নেই। এইটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন, কিন্তু এটা কি এটা আমরা বোঝার জন্য আমরা একটু ডেফিনিশনটা দেখে নেই। ফ্রিকোয়েন্সি পলিগন ইজ এ গ্রাফ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটু আগে আমরা যেটা করেছিলাম সেখানে আমরা কি করেছি, রেক্টেঙ্গুলার দিয়ে দেখিয়েছি। হিস্টোগ্রামে কি করেছিলাম, আমরা রেক্টেঙ্গেলস দিয়েছি, ভার্টিক্যাল অ্যাডজেসেন্ট রেক্টেঙ্গেল দিয়ে। কিন্তু এখানে বলছে একটা গ্রাফ হবে ফ্রিকোয়েন্সি পলিগনটা। ইট হ্যাজ মোর দ্যান 4 সাইডস। আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ মোর দ্যান 4 সাইডস, 1 2 3 4। এই যে আমরা এখানে ফ্রিকোয়েন্সি পলিগনটা দেখতে পাচ্ছি, এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা সহ আর 12, এখানে 12টা সাইড আছে। এটা কিন্তু একটা চতুর্ভুজ হচ্ছে না, কিন্তু একটু আগে আমরা যেটা রেক্টেঙ্গেল করেছি আয়তলেখ, সেখানে মাত্র 4টা বাহু ছিল বা 4টা সাইড ছিল, কিন্তু এখানে আমাদের প্রায় 12 সাইডস আমরা পাচ্ছি। এটা কিভাবে ড্র করব সেটাই আমরা দেখব। ইট হ্যাজ মোর দ্যান 4 সাইডস। আমরা It is particularly effective in comparing 2 or more frequency distribution. আমরা যখন 2 এর অধিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসলে অ্যাকচুয়ালি কম্পেয়ার করব, তখন এটা আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক। সো আমরা দুইভাবে আসলে ফ্রিকোয়েন্সি পলিগনটাকে কনস্ট্রাক্ট করতে পারি। আমরা প্রথমটাই দেখি, প্রথমটা আমার আশা করি এটাতে আমাদের পারপাস সার্ভ হবে। We may draw a histogram of the given data and then join by straight lines the midpoints of the upper horizontal side of each rectangle with the adjacent rectangle. অর্থাৎ প্রথম আমরা কি করব, প্রথম আমরা একটা হিস্টোগ্রাম এঁকে নিব। এরপর হিস্টোগ্রামের যে আপার হরাইজন্টাল সাইড আছে, হ্যাঁ এই যে আপার হরাইজন্টাল সাইড আছে, আমরা প্রথমে কি করব, প্রথমে একটা হিস্টোগ্রাম এঁকে নিব। আমাদের সুবিধার জন্য আমি একটু দেখাই। এই যে আমরা একটু আগে যে হিস্টোগ্রামটা এঁকেছি সেটাই আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি। প্রথমে আমরা কি করব, প্রথমে একটা আপার হরাইজন্টাল, অর্থাৎ আপার হরাইজন্টাল থেকে কি করব, এটা সবগুলো এঁকে নিব। প্রত্যেকটা কি করব, আমরা প্রত্যেকটা হিস্টোগ্রামটা এঁকে নিব। এরপরে যেটা করব বলছে জয়েন বাই স্ট্রেট লাইন বাই মিড পয়েন্টস। একটা স্ট্রেট লাইন দিয়ে মিড পয়েন্ট গুলো যোগ করব। কিসের মিড পয়েন্ট? আপার হরাইজন্টাল লাইন। দেখুন এই যে হিস্টোগ্রামটা নিয়েছি, প্রথম হিস্টোগ্রামটা, এই ফ্রিকোয়েন্সি 5 এর জন্য যদি আমি প্রথম হিস্টোগ্রামটা নেই, তাহলে দেখুন এখানে দুইটা আমরা আপার লাইন, দুইটা আমরা হরাইজন্টাল লাইন পাচ্ছি। একটা এই হরাইজন্টাল লাইন, একটা এটা হলো লোয়ার হরাইজন্টাল লাইন, এটা হলো আপার হরাইজন্টাল লাইন। আমি আবার বলছি, দিস ইজ লোয়ার হরাইজন্টাল লাইন এন্ড দ্যাট ইজ আপার হরাইজন্টাল লাইন। আমাকে কি বলেছে, আমাকে বলেছে আপার হরাইজন্টাল লাইনের থেকে, আপার হরাইজন্টাল সাইডের থেকে কি নিব, মিড পয়েন্ট গুলো নিব। প্রত্যেকটা আপার হরাইজন্টাল সাইড থেকে মিড পয়েন্ট গুলো নিব, সেটাই আমরা নিচ্ছি। আমরা যদি নেই, দেখুন এখানে আমরা মিড পয়েন্ট পাচ্ছি এই জায়গাটায়, এখানে পাচ্ছি এখানটায়, এখানে পাচ্ছি এই জায়গাটায়। অর্থাৎ প্রত্যেকটার কি হচ্ছে, প্রত্যেকটার আপার হরাইজন্টাল সাইড থেকে নিচ্ছি। দেখুন আমরা যদি আপার হরাইজন্টাল, এটা হলো আপার হরাইজন্টাল, প্রত্যেকটার আপার হরাইজন্টাল হলো এটা। ঠিক আছে, এই আপার হরাইজন্টাল লাইন থেকে আমাকে বলছে মিড পয়েন্ট গুলো নিতে। মিড পয়েন্ট গুলো কিভাবে বের করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মিড পয়েন্ট গুলো বের করার একটা সিস্টেম আছে। আমরা এই যে মিড পয়েন্ট গুলো বের করব। মিড পয়েন্ট গুলো বের করার পরে বলছে কি, এগুলাকে আমাকে কি করতে হবে, দেন জয়েন বাই স্ট্রেট লাইন। অর্থাৎ একটা স্ট্রেট লাইন দিয়ে কি করব, এগুলাকে আমি অ্যাড করব। আমরা এখানে রুলার ইউজ করতে পারি, প্রয়োজন হবে না, আমি জাস্ট এটা দেখাচ্ছি। আমার এটা সলভ করা আছে, আমি এটা আপনাকে প্রেজেন্ট করব। এইভাবে স্ট্রেট লাইন আমরা অবশ্যই এটা রুলার দিয়ে করব। আমরা ভুলেও এটাকে ফ্রিকোয়েন্সি পলিগনটাকে আমরা কোনোভাবে ফ্রি হ্যান্ডে করবো না, এটা অবশ্যই আমাদেরকে রুলার ইউজ করতে হবে। আমি এখানে রুলার ইউজ করতে পারি, জিনিসটা জটিল হবে, প্রয়োজন নেই আমাদের, আমরা এটা বুঝতে পারছি। আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা এখন যেটা দেখবো, একটা আমি ফ্রিকোয়েন্সি কার্ভ, এই ম্যাথটারই আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ করে রেখেছি। দেখুন এই আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা ক্লাসকে
আগে লিখে নিচ্ছি। আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে ক্লাস যেটা দেওয়া ছিল, আমরা ফ্রিকোয়েন্সি যখন করব, ফ্রিকোয়েন্সি পলিগন যখন করব, তখন বলছে কি করতে হবে, when this is done two hypothetical classes at each end। আচ্ছা, প্রথমে আমরা কি করছি, 0 to 10 5 মিড পয়েন্ট গুলো বের করে নিব। আমরা প্রত্যেকটা মিড পয়েন্ট, যেমন 0 to 10 আমার মিড পয়েন্ট ছিল 5, সেটা আমরা বের করে নিচ্ছি। একইভাবে 10 to 20 এই যে মিড পয়েন্ট বের করে নিয়েছে 5। 10 to 20 তে আমার মিড পয়েন্ট ছিল 15। আমাদের মিড পয়েন্ট গুলো আমি বের করে নিয়েছি। হ্যাঁ, মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট। কিভাবে হয়েছে, আমাদের ক্লাসগুলো ছিল এই যে প্রত্যেকটা মিড পয়েন্ট, মিড পয়েন্ট গুলো বের করেছিলাম না, মিড পয়েন্ট গুলো বের করে দেখালাম একটু আগে। মিড পয়েন্ট গুলো কিভাবে বের করব, আমরা আপার ক্লাস এবং লোয়ার ক্লাস যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমি আবার বলছি, আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস ডিভাইড বাই 2। তাহলে 0 প্লাস 10 ডিভাইড বাই 2 কত পেলাম, 5। 10 প্লাস 20 ডিভাইড বাই 2 15। এইভাবে 5 15 আমি যখন করব, তখন আমরা এখান থেকে কি পাবো, মিড পয়েন্ট গুলো পেয়ে যাব। আমরা অ্যাকচুয়ালি যখন এই বার ডায়াগ্রামে দেখবো, আমরা যখন হিস্টোগ্রামটা এঁকে নিব, তখন আমরা অটোমেটিক্যালি আমাদের গ্রাফ পেপার থেকে কিন্তু এটা পেয়ে যাব। আমরা কিন্তু গ্রাফ পেপার থেকে এই মিড পয়েন্টটা পেয়ে যাব, তারপর আমরা এটা ম্যানুয়ালি করে নিব, আমরা ক্যালকুলেশন করে নিব। ঠিক আছে, আমরা মিড পয়েন্ট গুলো বের করবো। এরপর মিড পয়েন্টের সাথেই আমরা কি করব, ফ্রিকোয়েন্সি গুলো বসিয়ে দিব। যেমন মিড পয়েন্ট যখন 5 পাচ্ছি, 0 to 10 এর ক্ষেত্রে আমরা যখন 0 to 10 নিব, আমরা যখন 0 to 10 আমরা কি করব, এখানে 0 to 10 আমরা যখন নিব, আমরা যখন 0 to 10 এর মধ্যে আমরা যখন মিড পয়েন্ট 5 পাচ্ছি, আবার 10 to 15 এর মধ্যে মিড পয়েন্ট যখন 15 পাচ্ছি, তখন কি করব, তখন আমরা এই যে ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা ওইখান থেকে ভাগ করে নেব। ঠিক আছে, এখন দেখুন, তারপর আমরা যখন সবগুলো পেয়ে যাব, আমরা যখন সবগুলো মিড পয়েন্ট এরকম পেয়ে যাব, 5 15 15 35 35। আমরা এটা আরেকটা চিত্র দিয়ে দেখতে পারি, এটাতে আরো ক্লিয়ার হবে আমাদের। দেখুন, পাশাপাশি যদি আমি বসাই, দেখুন এই যে আমার মিড পয়েন্ট গুলো ছিল, 0 to 10 এর মিড পয়েন্ট ছিল এই জায়গাটায়। ঠিক আছে, আমি যদি দেখি আমার 0 to 10 এর এটা একদম এই যে দেখতে পাচ্ছি, আমরা একটু একবার আমরা খেয়াল করলে আমরা সহজে বুঝে যাব। দেখুন, 0 to 10 এর মিড পয়েন্টে কত ছিল, 5। 10 to 20 মিড পয়েন্ট কত ছিল, 15। 20 to 13 এর মিড পয়েন্ট কত ছিল, 8। আমরা তো অ্যাকচুয়ালি এই যে 5 11 19 21 13% 16%, এগুলো কি ছিল অ্যাকচুয়ালি, এগুলো তো হিস্টোগ্রামের ফ্রিকোয়েন্সি ছিল, তাই না? এগুলো তো আমাদের একটু আগে যেটা আমরা ফ্রিকোয়েন্সি করেছি, সেই ফ্রিকোয়েন্সি ছিল। আমরা একটা আবার দেখে নিই, একটু আগে আমরা যেটা ম্যাথ করেছিলাম, আমরা সেটাতে আমরা ফ্রিকোয়েন্সি ছিল এগুলো, এই যে ফ্রিকোয়েন্সি গুলো ছিল ক্লাসের। ঠিক আছে, আমরা এটা কনফিউজ যেন না হয়, এই যে ফ্রিকোয়েন্সি গুলো ছিল আমাদের ক্লাসের, আমাদের এই ফ্রিকোয়েন্সি গুলো ছিল হিস্টোগ্রামের। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব, আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে কি করছি, মিড পয়েন্ট গুলো নিয়ে নিলাম। এটা আমরা রেফারেন্সটা বোঝার জন্য এই ফ্রিকোয়েন্সি গুলো দিয়েছি, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি, এগুলো মিড পয়েন্ট না, তোমরা যেন কনফিউজ না হয়। এই 5 এই 11 এগুলো কিন্তু মিড পয়েন্ট, এগুলো হলো ফ্রিকোয়েন্সি। এই যে 5 11 19 এর এই যে এখানে দেখতে পাচ্ছি 5 15, এটা কিন্তু 15 বরাবর মিড পয়েন্ট গুলো নিয়ে নিলাম। মিড পয়েন্ট গুলো নেওয়ার পর প্রত্যেকটা হিস্টোগ্রামে মিড পয়েন্ট গুলো নিব, নেওয়ার পরে এগুলোকে আমরা অ্যাড করব। একটা রুলার দিয়ে আমরা কি করব, এগুলোকে অ্যাড করে নেব। অবশ্যই ফ্রি হ্যান্ডে করব না, এগুলোকে অবশ্যই স্ট্রেট লাইন হতে হবে, এগুলো কিন্তু একটা পলিগন অর্থাৎ বহুভুজ। তো বহুভুজ কিন্তু আমরা হাত দিয়ে করতে পারবো না, বহুভুজকে আমাকে অবশ্যই স্কেল দিয়ে করতে হবে। আচ্ছা, এখন এটুকু করার পর দেখতে পাচ্ছি এটা অনেকটাই আগে এটার মতো হয়েছে, অনেকটাই কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, কিন্তু এখানে একটা পার্থক্য এখনো রয়ে গেছে। সেটা কি, এই যে দেখুন, এখানে 5 এর পরে কিন্তু এখানে 0 তে এসেছে, আবার 1 এর পরে কিন্তু এখানে 0 তে গিয়ে মিলেছে। এই জিনিসটা কিন্তু আমরা এখনো করিনি, এটা আমাদের এখনো বাকি রয়েছে। এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা যেটা করতে হবে, আমরা যখন মিড পয়েন্টটা বের করেছি, আমরা যখন এখানে মিড পয়েন্টটা আমরা বের করেছিলাম, একটু লক্ষ্য করি, আমরা যখন মিড পয়েন্টটা বের করেছিলাম, দেখুন এখানে আমরা দুটো জিনিস একটু দেখি। আমাদের 0 থেকে কিন্তু 0 থেকে ছিল 100 পর্যন্ত। আমরা ম্যাথটা একটু দেখে নিই। আমাদের প্রশ্নটা ছিল 0 থেকে, আমাদের যে ম্যাথটা ছিল সেটা ছিল 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত।
আমরা একটু আগে যে ম্যাথটা করেছি সেটা ছিল 0 থেকে 100 পর্যন্ত, এইটুকু ছিল। এখন আমি আমাদের বইয়ের ব্যাখ্যা অনুসারে আমি আমাদের বইয়ের থেকে আমি ব্যাখ্যাটা এখান থেকে বের করে নিয়েছি। এই যে দেখুন আমাদের পেজ নাম্বার 68 এ দেখুন, when this is done, two hypothetical classes at each end will have to be included, each with a frequency of 0. দেখুন আমরা যখন এগুলো আমরা পয়েন্টগুলো পেয়ে গিয়েছি, এই মিড পয়েন্ট 5 5 5 আমরা যখন পেয়ে গিয়েছি, এই যে মিড পয়েন্ট আমরা যখন মিড পয়েন্টগুলো পেয়ে গিয়েছি, এই যে আমাদের মিড পয়েন্টগুলো আমরা যখন এই মিড পয়েন্টগুলো আমরা যখন পেয়ে গিয়েছি, তখন আমরা কি এই যে এই একটা অংশ এখানে বাকি আছে, একটা অংশ এখানে বাকি আছে 1 এর পরে অ্যাকচুয়ালি 1 এর পরে, তখন আমরা কি করব? তখন আমাকে অবশ্যই এটা কিন্তু পলিগন রেডি করতে হবে। আমি আবার বলছি এটা কিন্তু পলিগন। সো পলিগনটা আমি কিভাবে রেডি করব? আমাকে তো এটা পলিগন রেডি করতে হবে। আমাকে এটা কি করতে হবে? পলিগন রেডি করতে হবে। পলিগনটা আমি কিভাবে রেডি করতে পারি? কারণ আমাকে এই জিনিসটা আমার এখনো আমাদের নাই, এই জিনিসটা আমার এখনো পাইনি, এটার জন্য আমি কাজ করতেছি। এটা কিভাবে করব? কারণ আমাকে তো দেয়া ছিল এই অংশটুকু, আমাকে এখন বইয়ে বলছে আমাদের রেফার করছে কি আমাকে দুইটা হাইপোথেটিক্যাল ক্লাস নিতে হবে, যেমন 0 থেকে পূর্বে একটা ক্লাস নিতে হবে, আবার 100 এর পরে আরেকটা ক্লাস নিতে হবে। তো 0 থেকে পরের জন্য আমি একটা ক্লাস নিলাম কি -10 থেকে 0, -10 থেকে 0, যেটাতে আমার মিড পয়েন্ট পাচ্ছি -5, অর্থাৎ 5 থেকে আরো 10 মাইনাস করছি, 5 + 10 + 10 + 10 করে গিয়েছি না, এখান থেকে জাস্ট মাইনাস করব 10, এবং এটা ফ্রিকোয়েন্সি ধরবো অবশ্যই 0। একইভাবে আপার আমাদের লিমিটের দিকে 100 এর পর 100 থেকে 110 আরেকটা হাইপোথেটিক্যাল ক্লাস নিচ্ছি, যেটা হাইপোথেটিক্যাল মিড পয়েন্ট হলো 105। 100 এর পরে 110 এর পরে এখানে 105 নিব, সেখানে আমার ফ্রিকোয়েন্সি পাচ্ছি 0। তারপর আমি কি করব? এই যে আমি মিড পয়েন্ট 5 এ এবং ফ্রিকোয়েন্সি 5 এ, মিড পয়েন্ট 5 এ যে একটা পয়েন্ট পেয়েছিলাম আমরা, মিড পয়েন্ট 5 এ আমরা যে পয়েন্টটা পেয়েছিলাম সেই পয়েন্টটা কি করব? তখন আমি অ্যাড করে নিব। এই মিড পয়েন্ট 5 থেকে আমি যেটা পেয়েছিলাম, মিড পয়েন্ট 5 এ আমার যে ফ্রিকোয়েন্সি ছিল 5, ওই 5 থেকে আমরা কি করব? একটা 0 পর্যন্ত আমরা কি করব? একটা অ্যাড করে নিব। এই 1 থেকে একটা 0 পর্যন্ত অ্যাড করে নিব। দেখেছেন এটা কি অ্যাকচুয়ালি? এটা হলো আমাদের অ্যাকচুয়ালি এখানটা হলো কি ছিল? আমাদের এখানটা 0 থেকে 10, এই 0 থেকে 10 এর মিড পয়েন্ট ছিল 5 এবং ফ্রিকোয়েন্সিও ছিল 5, কিন্তু আমরা আরেকটা নিয়েছি -10 থেকে 0, এই ওখানে আমার ধরেছিলাম ফ্রিকোয়েন্সি 0, এখানে ফ্রিকোয়েন্সি ছিল 5, এখানে ছিল ফ্রিকোয়েন্সি 0, এইটা আমি অ্যাড করে দেব, টেনে দিব জাস্ট। অর্থাৎ এটা সহজ করে যদি আমরা বলতে পারি, এটাকে আমরা যদি আরো সহজ করে দেখতে চাই, তখন আমরা এটাকে জাস্ট এই দুইটা লাইন স্ট্রেট লাইন যোগ করে দিলেও হয়। তো আমাদের ওভাবে না, আমরা এইভাবে বের করব, এটা স্ট্রেট লাইন দিয়ে আসলে যোগ করে দিলেই হয়। অর্থাৎ আমরা যখন আমাদের খাতায় করব তখন অবশ্যই আমরা তো স্কেল ইউজ করব, তাই না? তো স্কেল যখন আমরা ইউজ করব অ্যাকচুয়ালি, তখন আমরা যেটা করতে পারি, আমরা যখন রুলার ইউজ করব, আমরা যখন ম্যাথ করার জন্য রুলার ইউজ করব, তখন আমরা যেটা করতে পারি, রুলার যখন ইউজ করব তখন আমরা যেটা করব, এখানটায় এখান থেকে আমরা রুলারটা বসাবো 11 থেকে এই 5 পর্যন্ত, রুলারটাকে বসিয়ে জাস্ট এটাকে সমান করে আমরা টেনে দিব, এটাকে আর তুলবো না, এটাকে টেনে দিব। এটা করলে কিন্তু আমরা পেয়ে যাই সেম, এটা সেম আসবে রেজাল্টটা। আবার একইভাবে 3 থেকে 1 যখন করব তখনও কিন্তু জাস্ট রুলারটা না উঠিয়ে আমরা টেনে দিতে পারি। এইভাবেও একটা পদ্ধতিতে করা যায়। তবে বেটার হলো আমরা হাইপোথেটিক্যাল দুইটা ক্লাস আমরা এখানে কি করব? কল্পনা করে নেব। আমরা এখানে হাইপোথেটিক্যাল দুইটা ক্লাস নিব, আমরা এখানে আমাদের হাইপোথেটিক্যাল দুইটা ক্লাস নিব, তাহলে আমাদের জন্য অঙ্কটা করাটা অনেক অনেক বেশি সহজ হবে। আশা করি আমরা ফ্রিকোয়েন্সি পলিগন জিনিসটাও আমরা বুঝতে পেরেছি। এখন আপনাদের বইয়ে যে অঙ্কটা দেয়া আছে 20 অঙ্কটাকে আমরা একটু দেখি। ওটাতে আমরা এই ওয়ার্কিংস গুলো আর করছি না, আমরা জাস্ট সরাসরি ওটাতে আমরা যখন যদি চেক করি, আমরা এখন যেটা দেখেছি সেটা এখন আমরা পাশাপাশি একটু কম্পেয়ার করি। আমি এখন একটু পাশাপাশি একটা হিস্টোগ্রাম সাথে এই দেখুন, এখন পাশাপাশি আমি একটা হিস্টোগ্রামকে রেখেছি এবং তার ঠিক পাশে আমরা কি একটা ফ্রিকোয়েন্সি পলিগনকে রেখেছি। পার্থক্যটা দেখে নিই, জাস্ট আমরা একটু যদি লক্ষ্য করি না, আমরা জিনিসটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ওকে, দেখে নিই।
দেখুন আমরা প্রথমে কি করছি, ফ্রিকোয়েন্সি 5, 11 এভাবে দেওয়া ছিল। আমরা প্রত্যেকটার এটার মিড পয়েন্টটা কত, এটার মিড পয়েন্টটা 5, কিন্তু এই মিড পয়েন্ট কি লোয়ার অ্যাক্সিসে নিলে হবে, লোয়ার হরাইজন্টাল অ্যাক্সিসে নিলে হবে না, আমাদেরকে নিতে হবে হায়ার হরাইজন্টাল। এখানে এই প্রথমে কি করলাম, এগুলা নিয়ে নিলাম, দেখুন নিয়ে নিলাম। এখন আমি যখন এগুলাকে কি করব, এখন এগুলাকে অ্যাড করে নেব কি দিয়ে, অবশ্যই রুলার দিয়ে। এগুলোকে অবশ্যই আমাকে রুলার দিয়ে অ্যাড করতে হবে। আমি এখানে যেহেতু মাউস দিয়ে বা কার্সর দিয়ে করছি, এটা সমান হওয়াটা ঠিক সম্ভব না। আমি এটা এখানে রুলার ইউজ করতে পারি, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমরা আপাতত এটা সরাসরি করে নিই, স্কেল দিয়ে করবো। অবশ্যই রুলার দিয়ে করবো। হ্যাঁ, এটা এই 1 পর্যন্ত, সরি 3, 1 পর্যন্ত করে নিব। এখন দেখুন আমাকে কিন্তু এটা পলিগন বানাতে হবে। খেয়াল করুন আমাদের এখনো পলিগনটা রেডি হয়নি, এখানেও জায়গা খালি রয়ে গেছে, এখানেও জায়গা খালি রয়ে গেছে। এটাকে অবশ্যই হরাইজন্টাল, যেই আমাদের লোয়ার হরাইজন্টাল অ্যাক্সিস আছে তার সাথে কিন্তু আরেকটা স্ট্রেট লাইন এখানে এবং এখানে যোগ করতেই হবে, আদারওয়াইজ আমাদের এটা পলিগন হবে না, এটি একটি বহুভুজ। তো দুইটা সাইড এখনো বাকি রয়ে গেছে। এই দুইটা সাইডের জন্য আমাকে কি করতে হবে, এই দুইটা সাইডের জন্য আমাকে, আমি যেটা বললাম একটু আগে আপনাদেরকে, যে আমরা এখানে দুইটা কাল্পনিক কি করব, কাল্পনিক ক্লাস, এই যে দেখতে পাচ্ছি কাল্পনিক ক্লাস, একটা লোয়ার যে লিমিট আছে তার আগে আর একটা হায়ার লিমিটের পরে দুইটা কাল্পনিক ক্লাস আমরা কি করবো, এখানে কম্পেয়ার মানে কল্পনা করে নিব, নিয়ে তারও একটা মিড পয়েন্ট নিব, কিন্তু ফ্রিকোয়েন্সি নিব অবশ্যই 0, দুটোতেই ফ্রিকোয়েন্সি নিব অবশ্যই 0। এরপর আমরা জাস্ট ওই থেকেও কি করব, ফ্রিকোয়েন্সিকে অ্যাড করে নিব, যেটা এইভাবে করেছি, এই যে এখানে যেভাবে করেছি অ্যাড করে নিয়েছি, এইখান থেকে আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, তখন আমরা পেয়ে গেছি আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। এই এখন হয়ে গেছে পলিগন, এখন হয়ে গেছে এটা একটা পলিগন, কোনো সাইড খালি নেই। এখানে কয়টা সাইড আছে, 1, 2, 3, দেখুন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6, 7, 8, 9, 10, 11 এবং ফাইনালি 12 হরাইজন্টাল অ্যাক্সিস। এটা মোট এখন হয়ে গেছে, এটা একটি ফ্রিকোয়েন্সি, একটা পলিগন হয়ে গেছে, যেখানে 12টা 12 সাইডস আর দেয়ার। ঠিক আছে, এটা কিন্তু একটা এটা একটা কিন্তু বহুভুজ, আমরা যেটাকে বলি বহুভুজ। তো আশা করি আমাদের এই ফ্রিকোয়েন্সি পলিগনটা আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা যেটা দেখবো এখান থেকে এক্স্যাক্টলি আরেকটা আমাদের উদাহরণ, আমাদের বইয়ের উদাহরণ আমরা দেখব। আমাদের যে বই উদাহরণ দেওয়া আছে, আমাদের বইয়ের ইলাস্ট্রেশন 20টা আমরা একটু দেখি। এই যে ইলাস্ট্রেশন 20টা আমরা দেখতে পাচ্ছি, আমাদের বইয়ে কি দিয়েছে, The daily profits in 1000 rupees of 100 shops are distributed as follows. Daily profit কত করে, 0 to 50, 50 to 100, 100 to 50, 150 এইভাবে করে 0 থেকে 300 পর্যন্ত প্রফিট দেওয়া আছে। বলছে 0 থেকে 50,000 পর্যন্ত প্রফিট হয় 12টা দোকানে, 50,000 থেকে 100,000 বা 1 লক্ষ পর্যন্ত প্রফিট হয় আমাদের 18টা দোকানে, এইভাবে করে দেওয়া আছে। এখন আমাকে বলছে এটার একটা ফ্রিকোয়েন্সি পলিগন বের করতে। তো সাপোজ আমরা কি করব, আমরা প্রথমে হিস্টোগ্রামগুলো করে নিব। অবশ্যই হিস্টোগ্রাম করে নিব। আমরা এটাকে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আমি এখানে অলরেডি অনেকবার দেখিয়েছি জিনিসটা, সেই জন্য আমি আর নতুন করে হিস্টোগ্রামটা করছি না, আমি সরাসরি ফ্রিকোয়েন্সি পলিগনটাই করে দেখাচ্ছি। এখানে আপনারা অবশ্যই কি করব, আগে আমরা একটু আগে যেগুলো শিখেছি, এই যে হিস্টোগ্রামটা অবশ্যই করে নিব। হিস্টোগ্রামটা করে তারপরে ফ্রিকোয়েন্সি পলিগনটা আমরা কি করব, মিড পয়েন্ট যোগ করে, অর্থাৎ প্রত্যেকটা আপার হরাইজন্টাল লাইন, যেটা আপার হরাইজন্টাল লাইন, প্রত্যেকটা হিস্টোগ্রামের উপরের যে অংশটা সেটা মিড পয়েন্টে নিয়ে, সেটা মিড পয়েন্ট এখান থেকে ক্যালকুলেশন করে নেওয়া যায়, নিয়ে সেগুলোকে যোগ করলে আসলে আমরা কি পাবো, পলিগন পাবো। শুধু দুটো আমার সাইড বাকি থাকবে, সেগুলোকে আমরা কি করতে হবে, হাইপোথেটিক্যাল দুটো ক্লাস নিতে হবে। আমরা আবার দেখে নিই কিভাবে। আমাদের এখানে দেওয়া ছিল 0 থেকে 50, 250 থেকে 300 এই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, আমরা 0 থেকে 50 এখান থেকে শুরু করে 300 পর্যন্ত নিয়েছি, কিন্তু এই 0 থেকে 300 এর ভিতরে আমরা মিড পয়েন্ট অনুযায়ী ফ্রিকোয়েন্সিগুলোকে বসালাম, এই যে প্রত্যেকটাকে আমরা বসিয়েছি 1, 2, এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6 বসালাম। বসিয়ে এগুলোকে আমি কি করলাম, রুলার দিয়ে অ্যাড করে নিলাম। অবশ্যই এগুলোতে কিন্তু আমাদেরকে আগে হিস্টোগ্রামটা এঁকে নিতে হবে, যেহেতু আমরা হিস্টোগ্রাম অলরেডি একবার করেছি, এখানে আমি আর প্রয়োজন মনে করছি না, তাই আঁকিনি। অবশ্যই আমরা কি করবো, আগে হিস্টোগ্রামটা এঁকে নিব। এরপর দেখুন আমাকে এবার এই যে এখন আমার কিন্তু পলিগন হয়নি, খেয়াল করুন আমাদের কিন্তু এখনো পলিগন হয়নি, আমাকে একটা পলিগন করতে হবে। তো পলিগন করার জন্য আমি কি করব, উপরে একটা ক্লাস
হাইপোথেটিক্যালি নিব, নিচে একটা ক্লাস হাইপোথেটিক্যালি নিব। যেহেতু এখানে 0 to 50 ক্লাস ছিল, 0 to 50 যেমন ছিল, আমরা এখানে কি করতে পারি, -50 to 0 একটা ক্লাস নিতে পারি। এখানে মিড পয়েন্ট নিচ্ছি -25, ঠিক আছে, -25। এই যে এখান থেকে যদি আমি ধরি, এখানে যদি 0 ধরি, 0 থেকে 50, দেখুন আমি যদি এখানে ধরি 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, 250 থেকে 300, এইটা হলো আমার দেয়া ছিল। এখন আমরা হাইপোথেটিক্যালি কোনটা নিচ্ছি, আমরা হাইপোথেটিক্যালি নিচ্ছি 0 থেকে -50, এটাকে নিচ্ছি হাইপোথেটিক্যালি। আবার এখানে 300 থেকে 350, এটা নিচ্ছি হাইপোথেটিক্যালি, ঠিক আছে। সো এখানে যদি আমি যে এখানে ধরি, তাহলে ফ্রিকোয়েন্সি যেহেতু 0, তাহলে এটার আপার এবং লোয়ার এই হরাইজন্টাল লাইন কিন্তু একটাই, এটার হরাইজন্টাল লাইন কিন্তু একটাই। যেহেতু এখানে অ্যাকচুয়ালি কোনো হিস্টোগ্রাম হবে না, যেহেতু ফ্রিকোয়েন্সি 0, তাহলে হিস্টোগ্রামের হাইটও 0। আমরা জানি হিস্টোগ্রামের হাইট হয় ফ্রিকোয়েন্সি অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ এই যে হিস্টোগ্রামগুলো, আমি এখন হিস্টোগ্রামগুলো এঁকে দেখাচ্ছি আপনাকে। আগে আমরা হিস্টোগ্রামগুলো এইভাবে এঁকে নিব, 0 থেকে 50, বোঝার জন্য আমি হিস্টোগ্রামগুলো এঁকে নিচ্ছি। আমরা অবশ্যই এগুলো স্কেল দিয়ে করব, যাতে করে ভুল না হয়। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো ব্যাপারে। 300 থেকে 350, এটা পুরোটাই কিন্তু একটা হিস্টোগ্রাম, কিন্তু এখানে হিস্টোগ্রামটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা জানি যে হিস্টোগ্রামটা যদি আমাকে করতে হয়, দেখুন এই 0 থেকে 50, এখানে যদি আমি ধরি এই 50, 0 থেকে 50, আবার এখানে 300 থেকে 350, এখানে কিন্তু হিস্টোগ্রাম হচ্ছে না, যেহেতু আমাদের হাইটটা 0, কিন্তু মিড পয়েন্টটা আমি পাচ্ছি ঠিকই। এই যে মিড পয়েন্ট, এখন আমি কি করব, এখন আমি আবার মিড পয়েন্ট গুলো দেখুন, 0 থেকে 50 মিড পয়েন্ট কত ছিল আমাদের 25, 50 থেকে 100 এর মিড পয়েন্ট কত ছিল আমাদের 75, এখানে ছিল 125, এইভাবে করে 125 এর পরে 175, 175 এর পরে 225, হ্যাঁ 225 এর পরে 250 এবং 300 এর পরে হলো মাঝে হলো 275। এভাবে করে আমরা প্রত্যেকটা, এখানে একটু ভুল হয়েছে, এখানে আমার ফ্রিকোয়েন্সি ছিল 6, আমরা একটু ভুল গেছি, এটা ঠিক করে নিই। এখানে এটা তো যাই, এখন আমরা এভাবে এখান থেকে আমরা কি করব, এখন আমরা এখানে আবার 0 থেকে 50 এর মাঝের পয়েন্টটা কত, মিড পয়েন্ট হলো -25, এটা আসলে নেগেটিভে চলে যাচ্ছে, এখানে চলে আসবে, এটা ঠিক আছে, এখানে চলে আসছে -25। এটাকে আমরা তখন কি ধরতেছি, এটাই হলো আমার হরাইজন্টাল অ্যাক্সিস। আমি এটাকে অন্য কালি দিয়ে কি এঁকে নেই, দেখুন 0 হলো আমার এখানে শেষ, তাই না, এই 0টা হলো আমার এখানে শেষ। এখন যদি -25 হয়, তাহলে দেখুন 0 পরে যদি আমাকে -50 তে যেতে হয়, তাহলে এই 0 পরে কিন্তু আমি এখানে আসছি, 0 থেকে কোথায় আসছি, এই 0 থেকে এখান পর্যন্ত আসছি, তাহলে 0 থেকে 50, তাহলে -25 মানে এই জায়গাটাই আছি, ঠিক আছে। আবার একইভাবে 300 এর শেষ, 300 এর পরে গিয়েছি, তাহলে এখানে হলো 325 এই জায়গাটা। এখন আমি কি করব, মিড পয়েন্ট গুলো নিয়েছি -25, এখানে হলো 325। আমি আলটিমেটলি এই যে আমি রেড কালার দিয়ে এখান থেকে তখন একটা রেখা এনে এই পয়েন্টে যোগ করে দিব, এখান থেকে একটা রেখা এনে এই পয়েন্টে যোগ করব। এখন আমি একটা নিচে কাল্পনিক ভাবে দেখেন, এখানে এটা যদি আমি যোগ করে নেই, তখন আমার এখানে কি পেয়ে যাচ্ছি, আমি একটা ফ্রিকোয়েন্সি পলিগন পেয়ে যাচ্ছি। আমি আবার বলছি, আমাকে প্রথমে কি করতে হবে, হিস্টোগ্রাম এঁকে নিতে হবে। হিস্টোগ্রাম এঁকে নেওয়ার পরে আমরা হিস্টোগ্রামের আপার যেই হরাইজন্টাল লাইন থাকবে, এই আপার হরাইজন্টাল লাইন যেগুলো থাকবে, সেগুলোর মিড পয়েন্ট গুলো বের করে নিব। কিভাবে তা আমরা দেখিয়েছি। মিড পয়েন্ট গুলোকে তখন আমরা অ্যাড করে নিব, অবশ্যই রুলারের মাধ্যমে। এরপরে যখন ফাইনালি দুইটা জায়গায় আমাদের এখানে খালি থাকবে, সেগুলোকে আমরা কি করব, সেগুলোর কাল্পনিক কিছু ক্লাস ইন্টারভেল এবং মিড পয়েন্ট নিয়ে ফ্রিকোয়েন্সি 0 করে নিব, তারপর অ্যাড করে নিব। এইভাবে মূলত আমাদের যে হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগনটা আমরা এঁকে নিই। আশা করি আমাদের হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগনে কোনো সমস্যা নেই।
এখন আমরা চলে যাব আমাদের স্মুথের ফ্রিকোয়েন্সি কার্ভ। ইজ কোয়াইট ইজি। স্মুথের ফ্রিকোয়েন্সি কার্ভটা কি? A smoother frequency curve can be drawn through the various points of the polygon. The curve is drawn freehand in such a manner that the area included under the curve is approximate. Approximate is same as that of the polygon. এটা খুবই সহজ একটি বিষয়। স্মুথার ফ্রিকোয়েন্সি কার্ভটা আমরা এঁকে নেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই হিস্টোগ্রাম এবং পলিগনটা এঁকে নিতে হবে। এই যে এখন এখানে দেখতে পাচ্ছি আমরা যে পলিগন এঁকে নিয়েছিলাম, আমরা আমাদের এখানে হিস্টোগ্রাম করেছি। হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলোকে যখন এইভাবে করে নিয়ে আমরা যখন পলিগন এঁকে নিলাম রুলার দিয়ে, অবশ্যই রুলার দিয়ে, এই যে এটাকে যদি আমি এখন দেখি রুলার দিয়ে, আমি যদি রুলার দিয়ে এইভাবে এঁকে নিই তাহলে দেখুন এখানে যদি আমি রুলার বসাই আমি এখানে এঁকে নিলাম। এখন স্মুথের ফ্রিকোয়েন্সি কার্ভটা কি? আমরা স্মুথের যে পলিগন এঁকে ফেলেছি বহুভুজ, এটার উপরে যেটা করতে হবে জাস্ট কিছু ডট পয়েন্ট দিয়ে দিয়ে আমাকে যেতে হবে ফ্রি হ্যান্ড। অর্থাৎ আমরা খালি হাতে কিছু ডট দিয়ে দিয়ে, কোনো রেখা না, এটার বাহিরের অংশতে কিছু ডট দিয়ে অথবা ছোট ছোট লাইন দিয়ে দিতে পারি, ছোট ছোট। ফ্রি হ্যান্ড। এটাই হলো আমার স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ। এটাকে আমরা বলছি স্মুথের ফ্রিকোয়েন্সি কার্ভ। এটাকে আমরা বলছি আমাদের স্মুথের ফ্রিকোয়েন্সি কার্ভ। এটার জন্য আমরা দেখে নিই এখানে কিভাবে করেছে। এই যে দেখতে পাচ্ছেন কিছু ডট 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 দিয়ে, এই যে ছোট 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 এখানে হচ্ছে আমি আপনাকে এখানে দেখিয়েছি। এভাবে জাস্ট আমাদের যেটা এঁকে নিব সেটার উপর দিয়ে ফ্রি হ্যান্ডে, শুধু ফ্রি হ্যান্ডে আমি যদি এটাকে মুছে নিই, এখানে দেখুন আমি যদি এগুলোকে এখন ডট দিয়ে যোগ করে দিই, ফ্রি হ্যান্ডে, অবশ্যই ফ্রি হ্যান্ডে। প্রথমটা কিন্তু অবশ্যই রুলার দিয়ে করতে হবে। আমরা পলিগন যেটা করবো সেটা অবশ্যই রুলার দিয়ে করবো, কিন্তু এই রুলার দিয়ে এঁকে নেওয়ার পরে এটার বাহিরের অংশে, এটার বাহিরের যে বর্ডারটা, ওই বর্ডারের উপরে অ্যাপ্রক্সিমেট একটা কি করবো কাভারটা এভাবে ডট ডট ছোট 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 আমরা এটাকে কাভার করে নেব। এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি স্মুথের ফ্রিকোয়েন্সি কার্ভ। সো আশা করি আমাদের এই ক্লাসটাতে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং স্মুথের ফ্রিকোয়েন্সি কার্ভ কিভাবে আঁকতে হবে সেই বিষয়ে আমরা সম্যক ধারণা পেয়েছি। আমরা আমাদের উদাহরণ থেকে যদি এইভাবে আমরা যেটা দেখেছি আমরা বারবার করে, আমরা যদি একবার না বুঝি আমরা বারবার করে দেখে নিব ভিডিওটা রিমাইন্ড করে, আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা আজকে আমাদের এখান থেকে আলোচনাতে আমরা কি দেখলাম একটু সাম আপ করি। আমরা আজকে দেখেছি হিস্টোগ্রাম, দেখেছি, ফ্রিকোয়েন্সি পলিগন দেখেছি এবং স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ দেখেছি। পরের ক্লাসটিতে আমাদের কিউমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজীব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। একটু করে আবার রিভিউ করে দেই। প্রথমে আমরা হিস্টোগ্রামটা কিভাবে আঁকবো? আয়ত লেখো, পাশাপাশি অ্যাডজাসেন্ট লাইন দিয়ে অ্যাডজাসেন্ট করবো, ভার্টিক্যালি অ্যাডজাসেন্ট আয়ত লেখো বা রেক্টেঙ্গেল এঁকে নিব। তারপরে তার মাঝ থেকে আমরা কি করবো? আপার যে লাইনটা, আপার লাইন থেকে আমরা মিড পয়েন্টগুলোকে বের করে নিব, এটাকে ক্যালকুলেশন করে বের করে নিব। 0 থেকে 10 এর মিড পয়েন্টগুলো পাই, এভাবে মিড পয়েন্টগুলো বের করে নিয়ে সেগুলোকে আমরা রুলার দিয়ে অ্যাড করে নিব। রুলার দিয়ে অবশ্যই অ্যাড করে নিব, রুলার দিয়ে অ্যাড করে নিব। অ্যাড করার পরে লাস্টে যে দুইটা জায়গায় আমাদের রুলার কাজ থাকবে না, যেখানে আমাদের আগে থেকে ক্লাস দেওয়া থাকবে না, সেগুলোর জন্য আমি উপরে প্রথমে, শুরুতে এবং শেষে দুইটা হাইপোথেসাইজড ক্লাস নিব, তার থেকে মিড পয়েন্ট নিব এবং মিড পয়েন্ট নিয়ে ফ্রিকোয়েন্সিকে 0 ধরে যোগ করে নেব। এইভাবে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন আমরা পেয়ে যাব। ফ্রিকোয়েন্সি পলিগন করে নেওয়ার পর তারপর আমরা স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ বা ছোট 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 ডট ডট দিয়ে এটার অ্যাপ্রক্সিমেশন মাধ্যমে করবো। আলটিমেটলি আমাদের স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ যেটা করে নেব। তাহলে আমরা এইভাবে প্রথমে হিস্টোগ্রাম, তারপরে স্কেল বা রুলার দিয়ে পলিগন,
পলিগনের উপরে ফ্রি হ্যান্ডে ডট ডট দিয়ে এটা করে নেব কার্ভ। এই আমাদের হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন এবং কার্ভ এঁকে নেওয়ার পদ্ধতি আমরা আলোচনা করলাম। সেগুলো আমরা সবাই উপকৃত হয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।